হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউরেকা এডু ক্লাসেস। তো দেখো, আজকে আমরা জেনারেল সায়েন্সের লাইটের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটাকে শুরু করি। তো দেখো, আগের দিনের ক্লাসে যেটা আমরা দেখেছিলাম যে এই তিনজন বিজ্ঞানীর যে কনসেপ্ট আমরা সেটা দেখেছিলাম। হলো, ইনি এনার নাম কি ছিল? এনার নাম ছিল হিউগেন। যিনি কি কনসেপ্ট দিচ্ছিলেন? যিনি লাইটকে বললেন এক ধরনের ওয়েভ, একটা তরঙ্গ। কেন বলছিলেন আমরা সেটা আগের দিনের ক্লাসে ভালো করে আলোচনা করেছিলাম। তিনি কিভাবে ব্যাখ্যা করলেন আলোকে তরঙ্গ হিসাবে, সেটাও দেখলাম। তার সাথে আমরা দেখছি বিজ্ঞানী আইনস্টাইন এবং পরবর্তীকালে প্রথম যে বিজ্ঞানী আমাদের তার কনসেপ্ট দিচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ও পরবর্তীকালে আইনস্টাইন সেটাকেই প্রমাণ করছেন যে আলো কি হচ্ছে, আলো একটা পার্টিকেলের মতো আচরণ করছে। তাহলে এখান থেকে আমরা পেলাম আলোর কণার চরিত্র, এই দুজন বিজ্ঞানীর যে কনসেপ্ট সেখান থেকে। আর এখান থেকে পেলাম যে আলো একটা তরঙ্গের চরিত্র প্রদর্শন করে। হলো, পরবর্তীকালে দেখলাম দ্বিবুগলি বলছে যে তার মধ্যে দুটোই বর্তমান। হলো, এই আমরা কনসেপ্ট আগের দিনে ক্লিয়ার করেছিলাম। তো আজকে যে জায়গাটা পড়বো, আজকে পড়বো দেখো এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে আমরা জানি বিজ্ঞানী সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল। হলো, ম্যাক্সওয়েল। তাহলে এই ম্যাক্সওয়েলের দেওয়া ধারণা আমরা আজকে পড়বো। তাহলে দেখো, আগের দিন আমি প্রথমে কি বলেছিলাম, সবার যদি মনে থাকে প্রথম দিনের ক্লাস, তাহলে দেখতে পাবে যে লাইটকে আমি বলেছিলাম আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয়। তড়িৎ চুম্বকীয়, তার সাথে কি বলছিলাম? তড়িৎ চুম্বকীয় ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। বোঝা গেছিল কেন অনুপ্রস্থ বলেছিলাম, সেটা আমি আগের দিনে ভালো করে বুঝিয়েছি। ওকে, তাহলে অনুপ্রস্থ কেন বলছিলাম? হলো, আর তার সাথে বলেছিলাম তড়িৎ চুম্বকীয়, এটা বোঝাও বলেছিলাম। তো আজকে এটারই আমাদের আলোচনা যে কেন আলো তড়িৎ চুম্বকীয়। হলো, তো আলো যে তড়িৎ চুম্বকের মতো কাজ করে বা তড়িৎ চুম্বকীয় যে একটা তরঙ্গ, সেটা কে বলছে? সেটা হচ্ছে বলছে আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েল, যিনি হচ্ছে যার ফটো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এই যে আলোকে কেন তিনি তড়িৎ চুম্বকীয় বলছেন সেটা ধারণা আমরা নেব। তো চলো, দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা একে শর্ট ফর্মে বলি, দেখো ইলেকট্রোর ই, আর এখানে তোমার ম্যাগনেটের এম, তাহলে হচ্ছে ইএম ওয়েভ। এটাকেই আমরা বলছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, পুরো দেখো, এই পিপিটিটা ইংলিশে আছে, আমি তোমাদের বাংলায় সেটার রিপিটেশন করে দেবো। ওকে, তাহলে এই যে বলছে আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় কেন, তাহলে দেখো বলছে যদি আমাকে একটা আলো জেনারেট করতে হয়, হলো আমরা তো প্রথম জানি যে আলো একটা শক্তি, তাই তো? আলোকে আমরা তৈরি করতে পারবো না, তবু ধরলাম আমি আমার একটা আলো তৈরি করব। হলো, তাহলে তৈরি করতে গেলে কি করতে হবে? তাহলে আমি একটা 3D ডায়াগ্রাম আঁকছি। 3D ডায়াগ্রাম, হলো 3D ডায়াগ্রাম মানে তার তিনটে অ্যাক্সিস থাকবে, এক্স, ওয়াই, জেড, যে কোনো এক্স ওয়াই জেড যেদিকে ইচ্ছা ধরে নাও। হলো, বেশিরভাগ এই দিকটা এক্স ধরে, তো আমি এই দিকটাকেই এক্স ধরে নিচ্ছি। হলো, বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই জেড হয়ে গেল। তাহলে এবার দেখো, যদি আমাকে আলো তৈরি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তখন আমি কি করব, একটা এরকম সোজা ডিরেকশনে একটা কিকে পাঠাবো, একটা ইলেকট্রিক ফিল্ডকে পাঠাবো। দেখো এখানে লিখেছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমি দেখো একটা ইলেকট্রিক ফিল্ডকে পাঠালাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড কিরকম ভাবে যাবে? এই তরঙ্গের মতো এরকম করে 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 যাবে। ওকে, এরকম করে যাবে। আবার তার সাথে আমাকে কি, যদি আমি একটা লম্বভাবে, যদি একটু লম্বভাবে, দেখো বলেছে ইলেকট্রিক ফিল্ডের, দেখো নাম থেকেই কি আছে, নামের মধ্যেই দেখো উত্তরটা লুকিয়ে আছে, তড়িৎ চুম্বকীয়। তাহলে একটা তড়িৎ মানে ইলেকট্রিক ফিল্ডকে পাঠালাম, ইলেকট্রিক ফিল্ডকে ই0 দিয়ে লিখছি। আর ম্যাগনেটিক ফিল্ড তার সাথে দেখো চুম্বকীয়, তাহলে একটা চুম্বকত্ব ফিল্ড বা চুম্বকীয় ফিল্ড পাঠাতে হবে। হলো, তাহলে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডকে ঠিক তার সাথে কিরকম ভাবে লম্বভাবে পাঠাচ্ছি, এরকম লম্বভাবে পাঠাচ্ছি। দেখো দেখতে পাবে, এই ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো ইলেকট্রিক ফিল্ড পাঠিয়েছি সোজাভাবে,
তার সাথে লম্বভাবে দেখো ম্যাগনেটিক ফিল্ড পাঠিয়েছি। তাহলে দেখো যখনই দুটোকে পাঠালাম তাহলে কি হবে, এক সময় একটা এর দুটো জিনিস একে অপরের ওপর পতিত হবে। তাহলে পতিত হয়ে জিনিসটা কি পাচ্ছি, পতিত হয়ে পুরো জিনিসটা এই এরকম একটা জিনিস পাচ্ছি। তাহলে এই যে দেখো একটা ইলেকট্রিক ফিল্ড আর এই একটা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা একসাথে করে যখন আমরা পাঠাচ্ছি লম্বভাবে, যখন একে অপরের দিকে পাঠাচ্ছি, লম্বভাবে যখন লিনিয়ার ডিরেকশনে পাঠাচ্ছি, তখন সেই দুটো মিলে যে জিনিসটা তৈরি হচ্ছে তাকেই বলছি আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে একটা তড়িৎ তরঙ্গ আর একটা চুম্বকীয় তরঙ্গ যখন একসাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে পাঠানো হচ্ছে বা লম্বভাবে পাঠানো হচ্ছে, তখন আমরা দেখছি তারা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করছে, বা এটাকেই আমরা বলছি আলো। তার মানে তুমি যদি একটা আলোর কণাকে বা একটা আলো যখন আসছে সেটাকে তুমি বিশাল মাইক্রোস্কোপের মানে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি বা সেটাকে ভেঙে দেখতে পারি, তখন দেখব সেখানেও সেম একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড ঠিক এরকম ভাবে লম্বভাবে একে অপরের সাথে আসছে, এবং সেটাকেই আমরা আলো বলছি। তাহলে বোঝা গেল। আর এই কনসেপ্ট আমাদের কে দিল, সবচেয়ে বেশি পরীক্ষা এটাই জিজ্ঞেস করে, তখন আমাদের বলতে হবে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। হলো, এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে। হলো, আর এইটা খুব জিজ্ঞেস করে যে যখন আলো তৈরি করতে হয় বা আলোর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কিরকম অবস্থায় থাকে, একে অপরের সাথে কিভাবে থাকে, তখন অবশ্যই বলতে হবে কিন্তু কিভাবে, অবশ্যই কিন্তু লম্বভাবে থাকে, অবশ্যই কিন্তু লম্বভাবে থাকে। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে আমি কি বললাম, বললাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করতে গেলে বা আলো তৈরি করতে গেলে কি হতে হবে, একটা তড়িৎ আর একটা চুম্বকীয় তরঙ্গ একসাথে পাঠাতে হবে। অবশ্যই কিভাবে, অবশ্যই কিন্তু লম্বভাবে। তাহলে যখনই লম্বভাবে তারা একে অপরের ওপর পড়বে, তখনই দেখব তারা কি হচ্ছে, তারা আলো তৈরি করছে, বা যেটাকেই বলছি আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো ছবিটা এখানে ভালো করে বুঝতে পারবে, কারণ একটা 3D ইমেজ। বোঝা গেল জিনিসটা? হলো, এবার দেখো, এবার দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার স্পেকট্রাম বলে একটা জিনিস আছে। তো মানে কি, আমরা জানি যে আলো, আমরা তো যে আলোটা বলছি আমরা 7টা কালারের বলছি, যে 7টা রঙের আলো, তাই তো, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই 7টা রঙের আলো ছাড়া কি আর কোনো আলো নেই? তা দেখো তার ছাড়াও অনেক আলো আছে, যেমন এক্স রে এক প্রকারের আলো, হলো, গামা রে এক প্রকারের আলো, ইউভি রে এক প্রকারের আলো, হলো, এরকম বহু আলো আছে। তাহলে আমরা সেই রকমই আজকে একটু ভাগ করে নেবো তাদের। তাহলে প্রথম যে ভাগটা আমরা পড়বো সেটাকে হচ্ছে, দেখো যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিজিবল লাইট, হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান আলো, সেটাকে নিয়েই প্রথমে পড়বো। তাহলে পয়েন্ট করি দৃশ্যমান আলো। ওকে, দৃশ্যমান আলো। তাই দেখো দৃশ্যমান আলো থেকে যে জায়গাটা পরীক্ষায় আমাদের লাগে, যে দৃশ্যমান আলো কাকে বলবো, দেখো নাম থেকেই তো বলতে পারবো যে যে আলো মানুষের চোখ দেখতে পারে তাকেই বলছি আমরা দৃশ্যমান আলো। হলো, তাহলে দোস দ্য লাইট হুইচ ইজ সিন বাই হিউম্যান আই, যে মানুষের চোখ দেখতে পাচ্ছে। হলো, তাহলে পরেরটা জিজ্ঞেস করে তাদের রেঞ্জ কত। হলো, এবার দেখবে যখন আমরা দেখবে সাউন্ড পড়ছি, সাউন্ড যখন পড়বো তখন একটা জিনিস দেখতে পাবে, আমরা যে সাউন্ডের রেঞ্জ, আমরা জানি 3 প্রকারের সাউন্ড আছে, তাই তো, একটা হচ্ছে ইনফ্রাসনিক, একটা হচ্ছে অডিবেল মানে হচ্ছে শ্রুতিগোচর, আর একটা আছে কি আল্ট্রাসনিক। হলো, তাহলে এই তিনটেরই রেঞ্জ পড়তে হয় আমাদের, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। তখন কিসের রেঞ্জ পড়ি, তখন দেখবে কম্পাঙ্কের রেঞ্জ পড়ি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ পড়ি, কত থেকে কত। তাহলে ইনফ্রাসনিকের তখন পড়তাম যে 20 হার্জের কম হলে তাকে বলি ইনফ্রাসনিক ওয়েভ। তারপরে শ্রুতিগোচর শব্দ হচ্ছে 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত। আল্ট্রাসনিক হচ্ছে যখন 20,000 হার্জ ছাড়িয়ে যাবে। তো এইগুলো আমরা কি পড়তাম, এগুলো আমরা ফ্রিকোয়েন্সির রেঞ্জ পড়তাম। ওকে, কম্পাঙ্কের রেঞ্জ পড়তাম। তো শব্দে যেমন কম্পাঙ্ক পড়ি, আলোতে কিন্তু আমাদের সবকিছু তরঙ্গ দৈর্ঘ্য পড়তে হবে। হলো, তরঙ্গ দৈর্ঘ্য, অবশ্যই যাকে আমরা ইংলিশে বলছি ওয়েভ লেন্থ। হলো, ওয়েভ লেন্থের রেঞ্জ। কারণ দেখো ওয়েভ মানে কি, এই যে যখন একটা ওয়েভ তৈরি হচ্ছে, এরকম একটা ওয়েভ তৈরি হচ্ছে,
তখন এই যে একটা ওয়েভ এখান থেকে যে গেল, এত দূর ওয়েভটা গেল, সেই একটা ওয়েভের যতটা রেঞ্জ, যতটা দূরত্ব, তাকে বলি আমরা ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে মনে রাখতে হবে, সাউন্ডে যেমন আমি সবকিছু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের রেঞ্জ মুখস্থ করব, তেমনি আলোতে কিন্তু সব তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ মুখস্থ করব। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত হয়, এটা বহু পরীক্ষা এসে গেছে। হলো, এটা আমাদের সিজিএল এ এসে গেছে, এটা এসএসসি সিজিএল এ এসে গেছে, সিএইচএসএল এ এসেছে। হলো, তারপর বিভিন্ন এনডি এর এক্সাম গুলোতে এসেছে, রেলের এক্সামে এসেছে, বহু এক্সামে এটা চলে এসেছে। ওকে, তাহলে এর রেঞ্জ কত, তাহলে মনে রাখতে হবে 400 থেকে 700 ন্যানোমিটার। এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকেও একটা কোশ্চেন পেয়ে যাচ্ছি যে আলোর আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় কোন এককের সাহায্যে। হলো, তাহলে কোন এককের সাহায্যে মাপছি, আমরা ন্যানোমিটারকে বেশি ব্যবহার করছি। ওকে, তাহলে কত থেকে কত, 400 থেকে 700। দেখো এখানেই লিখে দিয়েছে 700 থেকে দেখো 400 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই দেখো চোখের দৃশ্যমান আলো, এদিকে চলে যাচ্ছে আলট্রাভায়োলেট রেঞ্জ, এখানে চলে যাচ্ছে ইনফ্রারেড, মানে ইনফ্রারেড যে রে গুলো তাদের রেঞ্জ হলো, এইগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের রেঞ্জটা কি এই 7টা রঙের মধ্যে ঘোরাফেরা করছে। তাই দেখো সবচেয়ে বেশি কার, একটু যদি এখানটা মুছি, এইগুলো মুছে দিই, এগুলো আমাদের দরকার নেই, এগুলো তো সাউন্ডে আমরা পড়বো। হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে ছবিটা থেকেই বুঝতে পারছো যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কার, কোন রঙের। তাহলে আমরা দেখো এটা সবাই ছোটবেলা থেকে মুখস্থ করেছি, এবং এমনি যখন কম্পিটিটিভ পড়ছি তখন সবাই মুখস্থ করি যে কার রেঞ্জ সবচেয়ে বেশি। তখন আমরা জানি লাল আলোর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ কি হচ্ছে, সব থেকে বেশি হচ্ছে, সব থেকে বেশি হচ্ছে। ওকে, এবং এইটাই আমরা কত ধরছি, দেখো সব থেকে বেশি ওই জন্য কত 700, তার রেঞ্জের সবচেয়ে ম্যাক্সিমাম 700, ওই জন্য 700 ন্যানোমিটারটা হচ্ছে কিন্তু লাল রঙের ওয়েভলেন্থ। হলো, লাল রঙের কালোর মানে আলোর ওয়েভলেন্থ। বোঝা গেল জিনিসটা। এবং যদি তোমাকে জিজ্ঞেস করে সবচেয়ে লাস্টকে, আমরা জানি বেগুনি বা ভায়োলেট, তাহলে মনে রাখতে হবে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, যেটা কত আমরা বলছি, যেটা দেখো সবচেয়ে কমটা ধরছি 400 ন্যানোমিটার। হলো, তাহলে এই দুটো আমাদের মাথায় রাখতে হবে, যে দৃশ্যমান আলো যে রংটা আমরা চোখে দেখতে পাচ্ছি তার রেঞ্জ কত, 400 থেকে 700 ন্যানোমিটার, যেটা ন্যানোমিটারটা দিয়ে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপছি। তাহলে 700টা কার বলছি ম্যাক্সিমাম, 700টা বলছি লাল আলো, এবং কমটা কার বলছি, কমটা বলছি বেগুনির, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার। এগুলো কিন্তু সবকিছুই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। হয়ে গেল জিনিসটা। তাহলে ভিজিবল আলো থেকে একটাই কোশ্চেন আসে, এই একটা কোশ্চেনই ভালো করে মনে রাখবে, দেখবে সব পরীক্ষায় কিন্তু কোশ্চেন কমন আসছে। পরেরটায় চলে আসি। তাহলে দেখো এই যে পড়লাম যে এই দিকে চলে আসছে কি ইনফ্রারেড রিজিয়ন। তাহলে এই ইনফ্রারেড রিজিয়নে আমরা আর কাকে কোন কোন রশ্মি দেখতে পাবো, তাহলে প্রথমে যে যাকে দেখতে পাবো সেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ বা ইনফ্রারেড রশ্মি। হলো, ইনফ্রারেড রে বা ইনফ্রারেড ওয়েভ। কারণ দেখো যেহেতু রে আমরা কি বলি, আমরা দেখো এই লাল, সবুজ, নীল, বেগুনি এদেরকে রে বলি, কারণ এগুলো আমরা একটু দেখতে পাচ্ছি। কারণ দেখো যখনই এই দিক বা এই দিক চলে যাচ্ছে না, ওই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, ওই জন্য আমরা এখানে আলো বা লাইট এই শব্দটা একটু কমই ব্যবহার করি, আমরা ওয়েভে তখন নাম দিই, কারণ আমরা জানি লাইট একটা ওয়েভ। তাই তুমি সেখানে ইনফ্রারেড রশ্মিও বলতে পারো, ইনফ্রারেড ওয়েভও বলতে পারো, ইনফ্রারেড তোমার যা ইচ্ছা বলতে পারো, তোমার লাইটও বলতে পারো, কোনো ব্যাপার নয়। হলো, তুমি যা হোক নাম দিয়ে ডাকো। তাহলে আমরা যেটা দেখব যে ইনফ্রারেড, যেখান থেকে এটা থেকে যেটা সবচেয়ে বেশি কোশ্চেন করে যে কে আবিষ্কার করেন, তাহলে মনে রাখতে হবে এই ইনফ্রারেড রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী উইলিয়াম হার্সেল। হলো, দেখো দেখতে পাচ্ছ তার নামটা বাংলাতেও লিখে দিচ্ছি, বিজ্ঞানী হার্সেল। বিজ্ঞানী হার্সেল সবার প্রথমে ইনফ্রারেড রশ্মি কিন্তু আবিষ্কার করছে, বহু পরীক্ষায় পড়েছে।
রেলেতেও মানে বারবার এসে গেছে এই কোশ্চেনটা। তো আমরা ধরতে পারি এখন ডাব্লিউপি বা কেপি এই সমস্ত কোশ্চেন ইয়ে জায়গায় আসতেই পারে। তাহলে এর রেঞ্জ কত? তাহলে দেখো আমি আগে একটা কথা বলেছিলাম যে ইনফ্রারেড দেখো বেশির দিকে চলে যাচ্ছে, দেখো এদিকে বেশির দিকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কত থেকে শুরু হবে? দেখো এটা কত হচ্ছিল, এটা 400 থেকে 700 শুরু হচ্ছিল, শেষ হচ্ছিল। তার মানে এই ইনফ্রারেডটা কত থেকে শুরু হবে? 700 থেকে শুরু হবে না? 700 থেকে শুরু হয়ে আগের দিকে এগোবে। তাহলে এটা শুরু হচ্ছে 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। তাহলে কত থেকে? এটা হচ্ছে 700 ন্যানোমিটার থেকে বেশির দিকে যাচ্ছে। তাহলে ন্যানোমিটার থেকে কতর দিকে যাচ্ছে? 1 মিলিমিটার দিকে যাচ্ছে। কারণ এটা মুখস্থ কেন করব? কারণ এটা এখান থেকে এরম ভাবে কোশ্চেন আসবে না যে ইনফ্রারেড রশ্মির তোমার রেঞ্জ কত, এটা পরীক্ষায় দেবে না। আমরা তো এটা জাস্ট জানলাম হলো যে 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। কোশ্চেনটা কি দেবে? যে ইনফ্রারেড রশ্মির আরেকটা নাম কি? তখন দেখবো আর একটা নাম হচ্ছে মিলিমিটার ওয়েভ। কারণ দেখো এই কমপ্লিট করছে কোথায় গিয়ে? মিলিমিটার পর্যন্ত এর রেঞ্জ যাচ্ছে, এই জন্য আমরা একে রাখছি মিলিমিটার ওয়েভ। এটা কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। ওকে, এবার যেটা চলে আসবো এর সবচেয়ে পরীক্ষায় যেটা আসে এর ব্যবহার হলো, কি ব্যবহারে কাজে আসে। তাহলে দেখবো আমরা তো দেখো ইনফ্রারেড রশ্মির একটা কাজ আমরা সবাই জানি যে রিমোট কন্ট্রোলে কাজে আসে হলো। বিভিন্ন রিমোট কন্ট্রোলগুলোতে আমাদের কাজে আসে, এই যে টিভি রিমোট বা অন্যান্য রিমোটগুলো আছে সেই রিমোট কন্ট্রোলে আমাদের কাজে আসে। তাহলে আমরা রিমোট কন্ট্রোল করছি বা ড্রোন চালাচ্ছি, এই ড্রোনের যে রিমোট কন্ট্রোল হলো, তারপরে যে কোনো রিমোট এসি টিভি এই সমস্ত যে রিমোট সেগুলো কিন্তু আমরা ইনফ্রারেড রশ্মির সাহায্যে চালাচ্ছি হলো। তাহলে এখানে লিখে দিই হলো, রিমোট বলতে টিভি, রেডিও, এসি, ড্রোন এইসবের রিমোট কন্ট্রোল হলো। সবচেয়ে পরীক্ষায় এখনো পর্যন্ত যেটা পরীক্ষায় বেশি অপশানে দিয়েছে যে ইনফ্রারেড রশ্মির সবচেয়ে বেশি ব্যবহার কি, তখন কিন্তু সবচেয়ে বেশিবার অ্যান্সার নিয়েছে নাইট ভিশন ক্যামেরা। রাতে দেখবে রাতের যে ক্যামেরা, যে রাতের যে ফটো তুলি বা রাতে যে দেখার জন্য যে ক্যামেরাগুলো ইউজ করা হয়, তাহলে সেটাকে বলি আমরা নাইট ভিশন ক্যামেরা। এবার তোমার কাছে একটা কোশ্চেন থাকলো, তাহলে বলো তো এই যে ইনফ্রারেড বলছি, এই ইনফ্রারেড কালার যে বলছি, ইনফ্রারেড যে রশ্মির কথা বলছি, সেটা কি আমাদের মোবাইলে থাকতে পারে? মোবাইলে কি থাকতে পারে? তাহলে কি হবে অ্যান্সার? যে হ্যাঁ, অবশ্যই থাকবে। কারণ দেখো আছে বলেই তো আমরা কি হচ্ছে, দেখো এই জন্য দেখবে এখনকার দিনে যে মোবাইলগুলোকে সেগুলো কি রিমোটের জায়গায় ব্যবহার করা যায় না? দেখবে অলরেডি দেখবে এমআই রিমোট বলে, যে এমআই এর ফোনগুলো বা অন্যান্য ফোনগুলো থাকে, সেখানে এমআই রিমোট বলে একটা অপশান থাকে যেটা দিয়ে তুমি টিভি, এসি এই সমস্ত কন্ট্রোল করতে পারো। তাহলে তার ভিতর কি থাকছে? তার ভেতর ইনবিল্ট তোমার ইনফ্রারেড রশ্মি থাকছে। তার সাথে দেখো নাইট ভিশন ক্যামেরা, দেখো এখন ক্যামেরায় চলে এসেছে না যে নাইট মোডে ফটো তোলা। তুমি ফ্ল্যাশ না জ্বালিয়েও দেখবে নাইট মোডে ফটো তুলবে, তখনও দেখবে একটা উজ্জ্বল একটা ফটো আসছে। তাহলে কেন তুলতে পারছি? কারণ আমার মোবাইলে ইনবিল্ট কিন্তু ইনফ্রারেড রশ্মি দিচ্ছি হলো, ইনফ্রারেড রশ্মি তৈরি করতে পারছি হলো, যার সাহায্যে আমরা জিনিস পড়ছি। পরেরটা দেখো, টু রিড ওল্ড ডকুমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যে কি কাজে আসে? পুরনো নথিপত্র পড়ার জন্য কাজে আসে। পুরনো নথি পড়ার কাজে। কারণ দেখবো পুরনো নথি যদি নথিগুলো যখন অনেক বছর হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের কালি উঠে যাচ্ছে। তখন ওই কালি, তার উপর যদি আমি ইনফ্রারেড রশ্মি পড়ি ফেলি, তখন সেগুলোকে কিন্তু আস্তে আস্তে যে জায়গাগুলো চাপ দিয়ে লেখা হয় সেই জায়গাগুলো কিন্তু পড়া যাচ্ছে। ওকে, পরেরটা কি বলছে? দেখো এইটা এখন হচ্ছে খুব মডার্ন একটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু এখন পরীক্ষায় আমরা এক্সপেক্ট করতে পারি। বলছি ইন শপিং মল বারকোড রিডিং, দেখবে শপিং মলে বারকোড রিডিং করতে বা আমাদের সবচেয়ে ভালো কি হবে অ্যান্সার? যে কিউআর কোড পেমেন্ট, তাই তো? দেখবে আমরা কি করছি, আমরা এখন দেখবে গুগল পে, ফোন পে হলো, তারপরে হচ্ছে পেটিএম এই সমস্ত অ্যাপের সাহায্যে
এই জিপে এইসবের সাহায্যে আমরা কি করছি, জাস্ট স্ক্যানারে স্ক্যান করছি, টাকা পেমেন্ট করছি। তাহলে এই যে স্ক্যানারটাকে স্ক্যান করতে পারছে কেন, তাহলে দেখবো ওই বারকোডটাকে রিডিং করার জন্য আমাদের মোবাইলে, যেটা বললাম, ইনবিল্ট কিন্তু ইনফ্রারেড রশ্মি জেনারেট করতে পারছে। তার জন্যই কিন্তু আমরা অনলাইন শপিংয়ে গিয়ে অনলাইন যখন পেমেন্ট করছি সেই পেমেন্টগুলো করতে পারছি, হলো। তাহলে আমাদের মোবাইলে কিন্তু তোমাদের জানতে হবে যে অলরেডি কিন্তু ইনবিল্ট ইনফ্রারেড রশ্মি আমাদের তৈরি করতে পারছে, যার জন্যই তাকে আমরা রিমোট কন্ট্রোল, নাইট ভিশন ক্যামেরা, শপিং মলে বারকোড রিডিংয়ে, তোমার কিউআর কোড পেমেন্টে, এই সবেতে ব্যবহার করতে পারছি। ওকে, তাহলে এই গেল আমাদের ইনফ্রারেড রশ্মির কাজ। তাহলে ইনফ্রারেড রশ্মি থেকে সবচেয়ে বেশি যেটা কোশ্চেন আসে যে কে আবিষ্কার করেন, উইলিয়াম হার্সেল। সেকেন্ড আসে যে এটাকে কি নামে রাখা হয়, সেটা তার রেঞ্জ থেকে জানতে পারবো, এটা মিলিমিটারে গিয়ে কমপ্লিট হচ্ছে, এই জন্য একে ডাকি আমরা মিলিমিটার ওয়েভ। পরে এর থেকে কোশ্চেন আসে যে এটা আমাদের তোমার কোন ইয়েতে ব্যবহার করা হয়, কোন কাজে ব্যবহার করা হয়, যে কাজগুলো আমি তোমাদের আলোচনা করলাম। পরবর্তীতে চলে আসি যে মাইক্রোওয়েভ। যে মাইক্রোওয়েভ, দেখো আমরা কি জানি, তাহলে রেডিও ওয়েভের পরে আসছে মাইক্রোওয়েভ। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, দেখো প্রথমে পেয়ে গেলাম ভিজিবল, যার রেঞ্জ কত হলো 400 থেকে 700। তারপরে চলে এলো ইনফ্রারেড, যার রেঞ্জ হলো 700 থেকে 1 মিলিমিটার, এগুলো কিন্তু ন্যানোমিটারে, হলো, এটা মিলিমিটারে, ওই জন্য একে মিলিমিটার ওয়েভ বলছি। তারপরে আসছে কিন্তু মাইক্রোওয়েভ। তাহলে মাইক্রোওয়েভ কোথা থেকে শুরু হবে, 1 মিলিমিটার থেকে শুরু হবে। তাহলে 1 মিলিমিটার থেকে 0.1 সেন্টিমিটার পর্যন্ত যাচ্ছে। ওকে, সেন্টিমিটার পর্যন্ত যাচ্ছে, দেখো 1 মিলিমিটার থেকে 0.1 সেন্টিমিটার। এই জন্য আমরা এর অপর নাম কি দেবো, দেখো এখান থেকেই আমরা আগেরটার মতোই নাম, আগেরটা মিলিমিটারে শেষ হয়েছিল, তাই মিলিমিটার ওয়েভ, এটা সেন্টিমিটারে শেষ হচ্ছে, তার জন্য এর অপর নাম পেয়ে গেলাম আমরা সেন্টিমিটার ওয়েভ। ওকে, আবিষ্কার কে করেন, যেটা বললাম প্রত্যেকটার খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পরীক্ষায় এগুলোই আসে। তাহলে হচ্ছে পার্সি স্পেন্সার, হলো, বিজ্ঞানী স্পেন্সার বা পার্সি স্পেন্সার এটা কিন্তু আবিষ্কার করছেন। এর ব্যবহার কি, দেখো একটা ব্যবহার তো তোমাকে অবশ্যই বলতে হবে না, নাম থেকেই বলতে পারবে যে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি কাজে আসে আমাদের, দেখো এই মাইক্রোওয়েভ কিন্তু আমাদের রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে রান্নার কাজে বা কুকিং পারপাসে আমরা এটাকে ব্যবহার করছি, তাহলে রান্নার কাজে এটাকে আমরা ব্যবহার করছি। ওকে, আর কোথায় ব্যবহার করব, র্যাডারে ব্যবহার করব, হলো, র্যাডারে, রিমোটে, রিমোটে ব্যবহার করব, র্যাডারে ব্যবহার করব। এই র্যাডারটা কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার পরীক্ষা এক্সামে এসে গেছে, হলো, যে র্যাডারে কোনটা ব্যবহার করা হয়, তখন বলতে হবে কিন্তু মাইক্রোওয়েভ, হলো। এছাড়া আর কোথায় ব্যবহার করি, দেখবো স্যাটেলাইট কমিউনিকেশনে, স্যাটেলাইটের কমিউনিকেশনে ব্যবহার করছি, ট্রান্সমিশন টাওয়ারে ব্যবহার করছি, বিভিন্ন সিগন্যাল ট্রান্সমিট করতে ব্যবহার করছি, স্যাটেলাইটে কমিউনিকেশন করতে, মানে পৃথিবীর বাইরে যে স্যাটেলাইটগুলো সেখানে সিগন্যাল পাঠাতে, এই সমস্ত জিনিসে ব্যবহার করছি। যেটা বললাম সবচেয়ে বেশি পরীক্ষায় কিন্তু এসেছে র্যাডারে, আর কোথায়, কুকিং পারপাসে বেশি আমাদের পরীক্ষায় দেয়, হলো। এবার দেখো আমি কি বললাম, রিমোটটা একটা ভালো করে জিনিসটা দেখো। রিমোটে বললাম, দেখো আগেরটা তো বললাম না, এই দেখো রিমোট কন্ট্রোল। তাহলে দেখবে, তাহলে কি দুটোই ব্যবহার করা যায়, ইনফ্রারেডও ব্যবহার করা যায় আর তার সাথে মাইক্রোওয়েভও ব্যবহার করা যায়। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে দুটোই যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তখন আমরা কোনটা অ্যান্সার করব। তাহলে দেখো মনে রাখবে যে যদি পরীক্ষায় অ্যান্সার করে তখন কিন্তু যদি মানে অপশানে যদি মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড দুটোই থাকে, আমরা কিন্তু ইনফ্রারেডকেই অ্যান্সার করব, কারণ দেখছি ইনফ্রারেড যে রিমোটগুলো, এই যে রিমোটগুলো, সেটাই কিন্তু বেশি প্রচলিত। ওকে, প্রচলিত, যেমন কি টিভি রিমোট। এবার দেখো টিভি রিমোট যখন আমরা চালাই তখন একটা প্রবলেম তুমি দেখতে পাবে, যে টিভির দিকেই তোমাকে হাতটা করে তবে চালাতে হবে। তুমি যদি অন্য দিকে মানে হাতটা করে তুমি যদি টিভি চালাতে যাও তখন কিন্তু দেখবে টিভি চলছে না, হলো। কিন্তু দেখবে এখন অনেক, দেখবে কিছু নতুন টিভি উঠে গেছে যে তোমার সেখানে যে টিভির দিকেই মুখ করে তোমার রিমোট চালাতে হচ্ছে না, তুমি ঘরের যে কোনো কোনো বসে রিমোটটাকে চালাও, দেখবে ঠিক সেটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কেন কানেক্ট হচ্ছে, কারণ সেগুলো মাইক্রোওয়েভ জেনারেট করে কাজ করছে। কারণ দেখো মাইক্রোওয়েভের রেঞ্জ কত, দেখো মাইক্রোওয়েভের রেঞ্জ কিন্তু, দেখো এখান থেকেই বুঝতে পেরেছি মাইক্রোওয়েভের রেঞ্জ কিন্তু ইনফ্রারেডের থেকে অনেকটাই বেশি। ওই জন্য বেশি হওয়ার কারণে, আর ইনফ্রারেডের কম,
তাহলে কম হওয়ার কারণে কি হচ্ছে, রেঞ্জ যেহেতু কম তাই জন্য ওই টিভির দিকে মুখ করে তবেই আমাকে এইটাকে কাজ করাতে হচ্ছে। কিন্তু মাইক্রোওয়েভের যেহেতু রেঞ্জ অনেক বেশি, তুমি যেখানেই বসে থাকো সেটা তোমার ম্যাটার করবে না, তুমি বসে সুইচটা টিপলেই সে অটোমেটিকলি ক্যাচ করে নেবে। হলো, তাহলে আমরা কিন্তু ব্যবহার করছি ইনফ্রারেড, কারণ দেখবে ওইগুলো এখনো পর্যন্ত খুব বহুল প্রচলিত নয়। তো পরীক্ষায় যদি অপশানে দেয় তখন কিন্তু আমরা ইনফ্রারেডই চুজ করব। কিন্তু আমরা মাইক্রোওয়েভেও আমরা এখন কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে শুরু করছি। বিভিন্ন রিমোট দেখবে এখন যে মডার্ন রিমোটগুলো ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে। হয়ে গেল মাইক্রোওয়েভ। পরেরটায় চলে আসি, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ কি, তাহলে দেখো এর রেঞ্জ কি। রেডিও ওয়েভের রেঞ্জ তাহলে পেয়ে গেলাম, দেখো আরেকবার আমি বলে দিই। ভিজিবল রে মানে দৃশ্যমান আলো কত থেকে কত, 400 থেকে 700 ন্যানোমিটার। পরেরটা চলে এলাম, ইনফ্রারেড বললাম, যেটা কে আবিষ্কার করছে, হার্সেল আবিষ্কার করছে, যেটার নামই হচ্ছে মিলিমিটার ওয়েভ। তাহলে কোথা থেকে কত, 700 থেকে 1 মিলিমিটার। হয়ে গেল। পরেরটা মাইক্রোওয়েভ, তাহলে মাইক্রোওয়েভ কোথা থেকে শুরু হচ্ছে, মাইক্রোওয়েভ শুরু হচ্ছে 1 মিলিমিটার থেকে, শেষ হচ্ছে 0.1 সেন্টিমিটার, এই জন্য অপর নাম সেন্টিমিটার ওয়েভ। এবং লাস্ট আসছে রেডিও ওয়েভ, যেটাকে আমরা যার রেঞ্জ কত ধরছি, যার রেঞ্জ ধরছি 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার। তাহলে আমি বুঝতে পারছো রেঞ্জটা কত। দেখো মিলির পরে কিন্তু কতজন আছে, মিটার আছে, তাকে মানে সেন্টিমিটার আছে, তাকেও কভার করে ও সোজা কিন্তু কিলোমিটারে চলে আসছে। হলো, এই জন্য দেখবো এর রেঞ্জ হচ্ছে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার। তাহলে এই যেহেতু দেখো এবার যেহেতু মিলিমিটার থেকে কিলোমিটারে জাম্প করছে, তাহলে ও কোন জিনিসটাকে পুরো কভার করছে, মিটারটাকে সবচেয়ে বেশি কভার করছে। এই জন্য কিন্তু এটা মনে রাখতে হবে, এটার নাম কিলোমিটার ওয়েভ না, এটার নাম হচ্ছে মিটার ওয়েভ। কারণ দেখো আগেরগুলো আমি দেখলে বুঝতে পারবো, এই মিলিমিটারে শেষ হয়েছিল তাই মিলিমিটার ওয়েভ, এই সেন্টিমিটারে শেষ হয়েছিল তাই সেন্টিমিটার ওয়েভ। কিন্তু এটা দেখে কিন্তু এখানে অ্যান্সার করতে যেও না, কারণ এটা কিন্তু মিটারটাকে কভার করছে পুরোটা, এর জন্য এর অপর নাম দিয়ে দিচ্ছি কিন্তু আমরা মিটার ওয়েভ। হলো, যে মিটার তরঙ্গ, মিটার ওয়েভ। ওকে, দেখো পরেরটা চলে আসি, যে পরেরটা কি বলছে, বলছে এটা কে আবিষ্কার করছে, এটার নামও আমরা জানি যে হেনরিক হার্জ। হার্জের নাম আমরা সবাই জানি, যেটা কিসের, কম্পাঙ্কের ইউনিট, তাই তো, যে কম্পাঙ্কের ধারণা যে দিচ্ছিল হার্জ, সেই বিজ্ঞানীই কিন্তু এর আবিষ্কর্তা। তাহলে হেনরিক হার্জ কিন্তু রেডিও ওয়েভ আবিষ্কার করছেন, এটা খুব ভালো করে পড়বে। হলো, তার সাথে কোথায় ব্যবহার করছি, দেখো নামের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে, রেডিও। তাহলে কোথায় ব্যবহার করব, টিভি, রেডিও, টিভি, রেডিও, মোবাইল, ব্লুটুথ, ওয়াইফাই, র্যাডার, এইসবেতে ব্যবহার করব। হলো, তার মানে এইটা এখান থেকে সবচেয়ে বেশি কিন্তু এইগুলো পরীক্ষায় আসবে, যে ব্লুটুথে ব্যবহার করি কোনটা, ওয়াইফাইয়ে ব্যবহার করি কোনটা, এই সবেতে কিন্তু আমরা এইটা ব্যবহার করছি। ওকে, তার মানে আমরা এই রেডিও ওয়েভকে ব্যবহার করছি, তার মানে এই যে রেডিও ওয়েভ, সেগুলো আমরা ব্লুটুথ, ওয়াইফাই এই সবেতে ব্যবহার করতে বেশি পারছি। চলে আসি পরেরটায়, দেখো এই জিনিসটা দেখো, যে ফাস্ট্যাগ, এই ফাস্ট্যাগের ধারণা আমরা সবাই জানি, যে কি হয়, যে বিভিন্ন টোল ট্যাক্সে বা টোল প্লাজায় দেখবে যখনই যাচ্ছি আমরা, তখন দেখবে এখন অটোমেটিকলি একটা রিচার্জ, ওরকম ম্যানুয়ালি আর রিচার্জ করতে হয় না, দেখবে একটা ওপরে গাড়ির ওপরে একটা স্টিকার মেরে নিতে হয়, যেখানে তুমি রিচার্জ করে রাখবে, তুমি যেই ওখানে যাবে সঙ্গে সঙ্গে ওখান থেকে তোমার ওখানে রিচার্জ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার এই যে তোমার আটকানোর মতো জিনিসটা সেটা উঠে যাবে, তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, প্রসেসটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। নাহলে কি হয়, দেখবে এখনো যে বাসগুলো যায় গিয়ে হাতে টাকা দেয়, সেখান থেকে স্লিপ নেয়, তারপর ছাড়ে। তাহলে পুরো প্রসেসটাকে সলভ তাড়াতাড়ি করার জন্য এখন যেটা আমরা ব্যবহার করি সেটাকে বলি আমরা ফাস্ট্যাগ। হলো, তাহলে দেখো নামের মধ্যেই আছে ফাস্ট্যাগ। তাহলে এই ফাস্ট্যাগটা কিসের ওপর কাজ করছে, যেটাই বললাম এইমাত্র পড়লাম, রেডিও ওয়েভ, সেটার ওপরই কাজ করছে। তাহলে দেখো এটাই লেখাই আছে, এটা কিসের ওপর কাজ করছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের ওপর কাজ করে। তাহলে কোন টেকনোলজি, এই টেকনোলজির নামটা ভালো করে জেনে রেখো, RFID টেকনোলজি। তার ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, তোমার আইডেন্টিফিকেশন টেকনোলজি। হলো,
তাহলে এটা আমরা যার সাহায্যে কি করছে, দেখো এখানে গিয়ে একটা কি করা হচ্ছে, এখানে একটা তোমার রেডিও ওয়েভকে পাঠানো হচ্ছে, পুরো জায়গাটা একটা রেডিও ওয়েভ, মানে পুরো টোল ট্যাক্সের এরিয়াটা একটা রেডিও ওয়েভকে পাঠানো হচ্ছে। তুমি যেই এর মানে রেডিও ওয়েভের রেঞ্জের মধ্যে আসছে, এই অটোমেটিকলি এই রেডিও ওয়েভকে কানেক্ট করে এর মধ্যে পেমেন্ট করে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে তোমার তোমার গাড়িটাকে ছেড়ে দিচ্ছে। তাহলে এই জন্য এই প্রসেসটাকে ফাস্ট করার জন্য আমরা এই ফাস্ট ট্র্যাককে ব্যবহার করছি। ওকে, চলে আসি পরেরটায়। পরেরটা হচ্ছে আমাদের ইউভি রশ্মি। তাহলে ইউভি রশ্মি কে আবিষ্কার করেন? এবার দেখো ইউভি রশ্মি আবিষ্কার করেন, এবার দেখো আমি আগেরটায় কি বললাম, এখানে আমি পেছনের গুলো পড়ে ফেললাম, এই দিকের গুলো পড়ে ফেললাম। এবার আমি আসছি এই দিকে, মানে ভিজিবলের আগে কারা আছে। তাহলে প্রথম কাকে পাচ্ছি আমরা? ইউভি কে পাচ্ছি। তাহলে ইউভি কে একটু পড়ে নিই, যে ইউভি কে আবিষ্কার করেন, খুব পরীক্ষায় পড়েছে, যে আবিষ্কার করেন বিজ্ঞানী রিটার। বিজ্ঞানী রিটার আমাদের দেখছি এই ইউভি রশ্মি আবিষ্কার করছে। তাহলে তার রেঞ্জ কত হবে? তাহলে দেখো রেঞ্জের ব্যাপারটাও আমি এখান থেকে বলে দিই। তাহলে দেখো রেঞ্জটা শেষ হবে কোথায় বলো তো? শেষ হবে নিশ্চয়ই 400, কারণ 400 থেকে ভিজিবল শুরু হচ্ছে। তাহলে কত? 10 থেকে 400 ন্যানোমিটার। তাহলে দেখে নি, দেখো এর রেঞ্জ হচ্ছে 10 থেকে 400 ন্যানোমিটার। মুখস্থ করতে হবে না, কারণ পরীক্ষায় আসে না, আমি জাস্ট তোমাদের পুরো সিরিজটাকে বোঝার জন্য ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখবো, আমরা তো ইউভি ছোটবেলায় জাস্ট পড়ে এসেছিলাম সূর্য থেকে ইউভি রশ্মি আসে, কিন্তু আমরা দেখবো যে ইউভি রশ্মিরও কিন্তু 3টে ভাগ আছে। তাহলে কি এক একটা, একটা হচ্ছে ইউভি এ, একটা হচ্ছে ইউভি বি, আর একটা হচ্ছে ইউভি সি। বোঝা গেল জিনিসটা? তাহলে 3টে ভাগ আমরা পাচ্ছি, ইউভি এ, ইউভি বি, ইউভি সি। হলো, এই 3টে ভাগ আমরা পাচ্ছি। এবার এখান থেকে মনে রাখতে হবে যে এদের মধ্যে যদি বৈশিষ্ট্য বলো, তাহলে ইউভি এর একটা বৈশিষ্ট্য, ইউভি এর একটা বৈশিষ্ট্য ভালো করে জেনে রাখবে, যে এই ইউভি এ কে কিন্তু ওজোন লেয়ার আমাদের বাধা দিতে পারে না। তাহলে মনে রাখতে হবে যে 3 ধরনের যে ইউভি রশ্মি আছে, তার মধ্যে কিন্তু ইউভি এ কে আমাদের দেখছি ওজোন লেয়ার বাধা দিতে পারছে না। তার মানে এই সূর্য থেকে কিন্তু ইউভি এ, ইউভি এ আমাদের পৃথিবীতে কিন্তু চলে আসছে। তাহলে এটা বেশি ক্ষতিকর হবে না কম ক্ষতিকর? তাহলে অবশ্যই কম ক্ষতিকর হবে। কারণ কি, যদি বেশি ক্ষতিকর হয়ে যেত তাহলে কি হয়ে যেত, তাহলে সবাই দেখতাম আমরা রোদে বেরোচ্ছি, স্কিন ক্যান্সারের ইউভি রশ্মি পড়ে স্কিন ক্যান্সারে মরে যাচ্ছি। তাহলে সেটা অবশ্যই হচ্ছে না, কারণ দেখবো সেটা কম ক্ষতিকর বলে। কিন্তু দেখো খুব অতিমাত্রায় যদি রোদে থাকি তখন কিন্তু হতেই পারে, কারণ কম ক্ষতিকর হলেও সেটা ইউভি রশ্মি। তো অতিরিক্ত যদি আমরা সূর্যের সংস্পর্শে আসি তখন কিন্তু এই রোগটা হতেই পারে। হলো, ইউভি বি হচ্ছে মিডিয়াম, তাই ইউভিবি কে খুব একটা পড়তে হয় না। আর ইউভিসি কে মনে রাখতে হবে, এটা কম ক্ষতিকর, এটা মিডিয়াম, আর এটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর, সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস। হলো, সবচেয়ে বেশি ক্ষতিকর। আর এই দুটো কিন্তু আমাদের দেখছি ওজোন লেয়ার বাধা দিয়ে দিচ্ছে। এই দুটোকে কিন্তু ওজোন লেয়ার বাধা দিচ্ছে, মানে আগে দিচ্ছ, আগে দিচ্ছিল, কিন্তু এখনো কিন্তু আমরা জানি, কারণ ওজোন ডিপ্লিশনের জন্য, যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছে, যে ওজোন স্তরের ক্ষয়ের ফলে কিন্তু এই আস্তে আস্তে এই সমস্ত রশ্মি কিন্তু আমাদের পৃথিবীতে ঢুকে ঢুকে পড়ছে। হলো, যে এটা আমাদের পরিবেশ দূষণের ফলে হলো, যে সিএফসি এই জাতীয় গ্যাসগুলোকে নির্গত করার ফলে ওজোন গ্যাস, আমাদের ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে, এবং দেখছি 3টেই কিন্তু পৃথিবীতে চলে আসছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখান থেকে যে ইউভি এ আসতে পারে, কিন্তু ইউভি বি আর সি সেটা কিন্তু ওজোন লেয়ারকে ভেদ করতে পারে না। এবার যার মধ্যে ইউভি সি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। এবার এই ব্যবহার সবচেয়ে বেশি পরীক্ষায় দেয়, কোথায় ব্যবহার করা হয়? তাহলে দেখবে এখন যে ওয়াটার পিউরিফায়ার গুলো উঠেছে, সেই ওয়াটার পিউরিফায়ার গুলোর মধ্যে কি লেখা থাকে দেখবে, একটা কথা লেখা থাকবে, দেখবে ইউভি প্রোটেক্টেড, এরকম একটা কথা লেখা থাকবে। প্রত্যেকে দেখবে, যাদের বাড়িতে আছে তারা দেখবে, লক্ষ্য করবে যে মডার্ন যে ওয়াটার পিউরিফায়ার, সেগুলোতে, দামি ওয়াটার পিউরিফায়ার গুলোতে লেখা থাকবে ইউভি প্রোটেক্টেড। হলো, তাহলে ইউভি প্রোটেক্টর কেন? কারণ দেখবো সেখান থেকে আমরা এই ইউভি রশ্মির সাহায্যে এয়ার এবং ওয়াটারকে পিউরিফাই করতে পারছি। হলো, কারণ দেখছি জল রাখা হচ্ছে, যখন তার ভেতর জল রাখা হচ্ছে তখন সেই জলকে আমরা দেখছি, সেই জলকে যখন আমরা জলের মধ্যে দিয়ে ইউভি রশ্মিকে পাস করাচ্ছি, সে সেই জলের মধ্যে থাকা সমস্ত জীবাণুকে সে ধ্বংস করে দিচ্ছে।
হলো? তাহলে বলো তো এখানে কোন ইউভি রশ্মিটা ব্যবহার করা হবে, এ বি না সি? তখন মনে রাখতে হবে কিন্তু এখানে ইউভিসি কে ব্যবহার করব, কারণ ইউভিসি সবচেয়ে ক্ষতিকারক। ওই জন্য দেখবো সবচেয়ে তাড়াতাড়ি আমাদের জীবাণুগুলোকে মারতে পারছে। যা জলের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে জীবাণু মরে যাচ্ছে, সেটা আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার যেটা সেই আলোটা তো আর আমরা খাচ্ছি না, মানে আলো সমেত তো আমরা মুখের মধ্যে দিচ্ছি না, তার মধ্যে জল যাচ্ছে, জলের মধ্যে ইয়েগুলোকে ইউভি রশ্মি ফেলে জীবাণু মেরে দিচ্ছি, তারপর আমরা খাচ্ছি, তো তো ওতে কোনো প্রবলেম নেই। পরেরটা কি দেখো, টু কিল সেলস, আমরা দেখবো বিভিন্ন সেল ধ্বংস করতে, বিভিন্ন ক্যান্সারের সেল ধ্বংস করতে এটা ব্যবহার করা হয়। বিভিন্ন ক্যান্সারের সেল ধ্বংস করতে ব্যবহার করা হয়। ট্যানিং অফ লেদার, লেদারকে ট্যান করতে ব্যবহার করা হয়। ওই জন্য দেখবে যদি খুব রোদে থাকি তখন মেয়েরা বলে না স্কিনে ট্যান পড়ে যায়, ওই জন্য সানস্ক্রিন মাখতে হয়, কারণ ওই ট্যান পড়ে যায়, কারণ ইউভি রশ্মি কিন্তু লেদারকে বা স্কিনকে ট্যান করে দেয়। ওকে, পরেরটা টু রিড ফোর্জ ডকুমেন্ট বা ফিঙ্গারপ্রিন্ট, এইটা কিন্তু ভালো করে পড়বে যে নকল নথিপত্র পড়তে কিন্তু ব্যবহার করা হয়। কারণ কোথায় দেখেছি, দেখবে ব্যাংকে গেলে এই জিনিসটা দেখেছি, যে ব্যাংকের লোকেদের কাছে দেখবে একটা টর্চ মতো থাকে, সেই টর্চটা দিয়ে প্রথমেই দেখবে এই তোমার তোমার নোটটার মধ্যে দিয়ে নোটটা আসল কি নকল দেখে নিচ্ছে। তাহলে ওই টর্চটার মধ্যে কিন্তু ইউভি রশ্মি থাকছে, যার সাহায্যে ওই বিভিন্ন দেখবে নোটের ভিতর তো বিভিন্ন সিকিউরিটি মেজার্স থাকে যেটা আমাদের খালি চোখে দেখা যায় না, তার মধ্যে যে ইউভি রশ্মি ফেলছি সেটার মধ্যে এক্সট্রা যে সিকিউরিটি ফিচার্সগুলো সেগুলো দেখা যাচ্ছে, সেটা দেখেই ব্যাংকের যে লোক বা কর্মচারী সে বুঝতে পারছে সেটা নকল আর কি আসল। পরেরটায় চলে আসি, পরেরটা হচ্ছে আমাদের এক্স রে। তো আজকের যে লাস্ট টপিক সেটা হচ্ছে এক্স রে। তাহলে এক্স রে কে আবিষ্কার করেন, এক্স রে আবিষ্কার করেন কিন্তু আমরা সবাই জানি যে বিজ্ঞানী রন্টজেন। সবাই ছোটবেলায় কিন্তু নামটার সাথে পরিচিত হয়েছে, রন্টজেন। হলো, দেখো ছবিতে দেখতে পাচ্ছ বিজ্ঞানী রন্টজেনের ফটো। তাহলে বলছে রন্টজেন কি করলো, দেখো রন্টজেন এরকম একটা টিউব নিল, এই টিউবটারও আমাদের খুব কোষ পরীক্ষায় কোশ্চেন আসে যে রন্টজেন যে টিউবটা এক্স রে আবিষ্কার করলো সেই টিউবটার নাম কি। তখন বলতে হবে কিন্তু কুলডিচ টিউব, কুলডিচ টিউব। খুব ভালো করে পড়বে, কারণ বহু পরীক্ষায় এসে গেছে, রেলে তো বারবার এসেছে এই জিনিসটা, রেল এবং সিজিএলেও এসেছে কিন্তু, তো যখন তখন কিন্তু পরীক্ষায় দিতে পারে। কুলডিচ টিউব, এটাকে হট ক্যাথোড টিউবও বলা হয়। হ্যাঁ, কিন্তু আমাদের এটা ফেমাস, পরীক্ষায় বেশি আসে। তো কি করলো, এই কুলডিচ টিউবের ভিতর, এই টিউবটার ভিতর দেখতে পাচ্ছ কাচের ভিতর, যখন তিনি কি করলেন, কিছু ফাস্ট মুভিং ইলেকট্রনকে, কিছু দ্রুতগামী ইলেকট্রনকে কি করলেন, এখানে একটা মেটাল টার্গেট লাগলেন। দেখবে এখানে দেখতে হবে, দেখো একটা মেটাল টার্গেট আছে, এরকম একটা মেটাল টার্গেট রাখলেন। হলো, এই মেটাল টার্গেট রেখে এখান থেকে ইলেকট্রনকে প্রচন্ড ফাস্ট গতিতে এখানে হিট করালেন। যেই হিট করালেন এখান থেকে কিন্তু আমরা দেখছি এক্স রে রশ্মি জেনারেট হচ্ছে। হলো, সবচেয়ে সহজ ডেফিনেশন দিলাম। হলো, তো যখন দেখছি এই মেটাল টার্গেটের ভিতর ইলেকট্রনকে, ফাস্ট মুভিং ইলেকট্রনকে টার্গেট করে মারা হচ্ছে, তখন সেটা এক্স রে জেনারেট করে আমাদের তৈরি করে দিচ্ছে। ওকে, তাহলে অনেক সময় জিজ্ঞেস করে যে এই যে মেটালটা ব্যবহার করে সেই মেটালটা কি দিয়ে তৈরি হয়, তখন নামটা জেনে রাখবে, মলিব্রেনাম। এটা আমাদের একটা পিরিয়ডিক টেবিলে একটা মৌল, মলিব্রেনাম, এমও দিয়ে লেখা হয় মলিব্রেনাম। এছাড়া আর কি, আর দেখবে আরেকটা ব্যবহার করা হয় টাংস্টেন, টাংস্টেন ব্যবহার করা হয়। হলো, টাংস্টেন ব্যবহার করা হয়, আর কি ব্যবহার করা হয়, রেনিয়াম, রেনিয়াম ব্যবহার করা হয়। হলো, এদের সংকর ধাতু ব্যবহার করা হয়। তাহলে আমাদের ওই যে মেটাল টার্গেটটা, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে কি দিয়ে তৈরি হয়, তখন বলতে হবে মলিব্রেনাম বা টাংস্টেন ও রেনিয়ামের সংকর ধাতু। কিন্তু পরীক্ষায় কিন্তু এই টাংস্টেনটাই শুধু পরীক্ষায় অপশানে থাকে, তো এইটাই মনে রাখবে যে কি রাখা হয়, বাল্বের মতো টাংস্টেন ব্যবহার করা হয়। হলো, সোজা কথা। তাহলে যখনই আমরা এর মধ্যে হিট করছি তখনই আমরা দেখছি এক্স রে রশ্মি জেনারেট হচ্ছে। সাথে একটা দেখো জিনিস বলছে যে যখন দেখবো মেটালের মধ্যে আমরা এক্স রে ফেলি, সেই মেটাল এক্স রেকে অ্যাবজর্ব করে নিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করে। তাহলে বলছে দে প্রডিউস হিট হোয়েন অ্যাবজর্ব বাই মেটাল, যখন এক্স রেকে কোনো মেটাল অ্যাবজর্ব করে তখন কিন্তু মেটালটা আস্তে আস্তে গরম হয়ে যায়। আর সাথে লাস্ট আমরা যে জিনিসটা পড়বো, বেরিয়াম এক্স রে। দেখবে এখন দেখবে যদি এক্স রে করতে যাও, কোনোদিন হয়তো তুমি অ্যাক্সিডেন্ট হলো, তুমি এক্স রে করাতে গেলে, তখন দেখবে তোমাকে কি করে, একটা কাপের ভিতরে এরকম করে কাপে করে একটা তরল খেতে দেয়,
তরল খেতে দেয়। তাহলে তরলটা কি হয়? ওই জিনিসটা হয় বেরিয়াম। তাহলে বেরিয়াম কেন খাওয়ানো হয়? কারণ জানি আমরা বেরিয়াম কি হয়, যখন বেরিয়াম আমরা খেয়ে নিচ্ছি, তো বেরিয়ামের একটা ধর্মই হচ্ছে যখনই আমরা বেরিয়াম শরীরে আমাদের শরীরে প্রবেশ করছে, তো শরীরের প্রত্যেকটা অঙ্গে সেই বেরিয়াম কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবার যেই ছড়িয়ে যাচ্ছে, এবার ছড়িয়ে গেল, তো আমরা এক্স রের সাহায্যে কিসের ফটো তুলবো? এক্স রের সাহায্যে হাড়ের ফটো তুলবো। তো আমাদের ওটা তো হাড়ে ছড়াচ্ছে না, ওটা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে। এবার যেই আমাদের মধ্যে এক্স রে ফেলা হচ্ছে, তার প্রতিফলন এক্স রে প্লেটে পড়ে আমাদের ছবি তুলছে। হলো, ছবিটা আসছে যে হাড়ের ছবিটা, বা হাড়ের ছবিটা এই জায়গাটা হয়তো হাড়, পাঁজর ধরে নিচ্ছে, এই পাঁজরের ছবিটা এরম আসছে। হলো, এরকম আমরা পাঁজরের ছবিটা দেখতে পাচ্ছি। তো তার আশেপাশে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই ধরো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সেগুলো কি হচ্ছে, তাতে বেরিয়াম ছড়িয়ে গিয়ে এবার যেই তার মধ্যে আমরা এক্স রে ফেলছি, সেই বেরিয়াম করছে কি, এক্স রেকে পুরো শোষণ করে নিচ্ছে। আর শোষণ করে নিলেই কি হবে, তার ফটোগ্রাফিক প্লেটে তার কোনো ছবি আসবে না। হলো, ওই জন্য কি হবে, এই জায়গাটা পুরো, এই হাড়গুলো সাদা সাদা দেখাবে, আর বাকি অংশ পুরো কালো কালো দেখাবে। তাহলে পুরো হাড়গুলোকে আরো খুব সুন্দরভাবে দেখা যাবে। কারণ দেখবে তুমি এক্স রে প্লেটটাকে নিয়ে দেখবে, ঘরে যদি কোনো এক্স রে প্লেট থাকে, তো দেখবে এরকম প্রথম যে হাড়গুলো সাদা, কিন্তু দেখবে তার পাশেও যে কালো অংশটা, সেটাও কিন্তু হালকা হালকা ছাপ ছাপ থাকছে, সাদা সাদা ছাপ ছাপ থাকছে। তো সেই জিনিসটাকে বন্ধ করার জন্য আমাকে বেরিয়াম খাইয়ে দেওয়া হচ্ছে, যাতে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোয় বেরিয়াম ছড়িয়ে গেলে পুরো এক্স রেটাকে শোষণ করে নিয়ে আমাদের শরীরটাকে, তার মধ্যে আর কোনো তোমার সেটাকে আর তার মানে ফটোগ্রাফিক প্লেটে তার কোনো ইমেজ আসবে না, তো পুরো কালো দেখাবে। আর কালোর মধ্যে যখন হাড়গুলো সাদা হয়ে থাকবে, সেটা অনেক ভালো করে বোঝা যাবে। হলো, তাহলে এই গেল আমাদের আজকে এক্স রে তোমার যে কনসেপ্ট সেটা। তো দেখো, আজকের ক্লাসে আমরা বিভিন্ন রে গুলো, বিভিন্ন রে থেকে বিভিন্ন রকমের পরীক্ষায় কি কি রকমের কোশ্চেন আসে, সেগুলো নিয়েও আলোচনা করলাম। তো চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে।